ওয়েলকাম টু ইএসসিএস। আজকের ক্লাসে আলোচনা করব ডব্লিউবি প্রাইমারি টেটের গুরুত্বপূর্ণ একটি টপিক সিডিপি থেকে, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাজ ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশের ভূমিকা কি। এই টপিকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে আমরা পরপর দেখে নেব। তোমরা দেখেছো যে প্রিভিয়াস ইয়ার যা পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু যে সকল প্রশ্ন এসেছে তাদের করে পুরো টপিকটি তোমাকে ভালোভাবে জানতে হবে। তাই তোমরা যারা ক্লাসে জয়েন করেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং টপিকটি বোঝার চেষ্টা করবে। দেখো, সর্বপ্রথমে আমরা দেখে নেব বংশগতি কী বা বংশগতি কাকে বলে। মানুষ জন্মের সময় পূর্বপুরুষদের যেসব বৈশিষ্ট্য নিয়ে আসে তার সমবায়কে সেই ব্যক্তির বংশগতি বলা হয়। অর্থাৎ এক কথায় আমরা বলবো যে মানুষ জন্মানোর সাথে সাথে যে সকল বৈশিষ্ট্যগুলো নিয়ে আসে সেগুলোকেই বংশগতি বলা হয়, তাই না? তো বংশগতির ধারক এবং বাহক কি? ধারক এবং বাহক হলো জিন। জিন তত্ত্বের জনক হলো মেন্ডেল। এই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে, প্রশ্ন এখান থেকে তুলে ধরা হতে পারে যে বংশগতির ধারক এবং বাহক কি, তাহলে বলবে জিন, এবং জিন তত্ত্বের জনক হলো মেন্ডেল। বংশগতিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 জৈবিক বংশগতি, নাম্বার 2 মানসিক বংশগতি। তো জৈবিক বংশগতি কি? দেখো, জৈবিক বংশগতি হলো যেসব দৈহিক বৈশিষ্ট্যগুলি শিশু তার পূর্বপুরুষদের কাছ থেকে পায় তার সমবায়কে বোঝায় জৈবিক বংশগতি। জৈবিক বা দেহগত বংশগতি ওজন, উচ্চতা, শরীরের গঠন, চোখের রং, চুলের রং প্রভৃতির উপর নির্ভর করে। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে অবয়বগত বিষয়গুলো, অর্থাৎ যেগুলো দেখতে পাওয়া যায়, পরিমাপ করা যায়, এই সকল বিষয়গুলো জৈবিক বংশগতির মধ্যে পড়ে। এবার চলে আসো মানসিক বংশগতি। মানসিক বংশগতি কি? মানসিক বংশগতি বলতে বোঝায় শিশুর সেই সব মানসিক বৈশিষ্ট্য, ক্ষমতা এবং প্রবণতার সমন্বয় যা জন্ম মুহূর্তে তার মধ্যে থাকে। মানসিক বংশগতি প্রবৃত্তি, প্রক্ষোভ, বুদ্ধি, বিশেষ ক্ষেত্রে দক্ষতা ইত্যাদির উপর নির্ভর করে। অর্থাৎ একটা শিশু যখন জন্মলাভ করে তার ভিতরে যে সকল বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় থাকে সেগুলোই আমরা মানসিক বংশগতি বলবো। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এই মানসিক বংশগতির বিষয়গুলোই পরিস্ফুট হয় একজন মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য বা স্কিলগুলো বিকশিত লাভ করে এর ফলে। নেক্সট দেখো প্রত্যক্ষ বংশগতি। প্রত্যক্ষ বংশগতি কি? শিশু তার বাবা মার কাছ থেকে যে গুণগুলি পায় তাকে প্রত্যক্ষ বংশগতি বলে। অর্থাৎ ডিরেক্ট বাবা মার কাছ থেকে যে বৈশিষ্ট্যগুলো পায় সেগুলোকে বলা হয় প্রত্যক্ষ বংশগতি। পরোক্ষ বংশগতি কি? বাবা মা ছাড়া অন্যান্য পূর্বপুরুষদের কাছ থেকে যে সকল বৈশিষ্ট্যগুলো শিশু পায় তাকে আমরা পরোক্ষ বংশগতি বলি। তাহলে প্রত্যক্ষ পরোক্ষর মধ্যে মেন বিভেদটা কি? প্রত্যক্ষর ক্ষেত্রে বাবা মার কাছ থেকে পাচ্ছে, আর পরোক্ষর ক্ষেত্রে পূর্বপুরুষদের কাছ থেকে পাচ্ছে যে বৈশিষ্ট্যগুলো। এখন আমরা আমাদের দুটি পেইড ব্যাচ সম্পর্কে জেনে নেব। তো দেখো, আমাদের দুটি পেইড ব্যাচ চলছে। একটা হলো ডব্লিউবি প্রাইমারি টেট 2024কে লক্ষ্য রেখে, আর একটা হলো কম্বাইন্ড জব প্রিপারেশান, অর্থাৎ 2024-এর মধ্যে যে সকল কম্বাইন্ড ফিল্ডে যত পরীক্ষা হবে সেই সকল পরীক্ষাকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে। তো তোমরা প্রথমে বলি প্রাইমারি বিষয়ে দেখে নাও। আমরা টোটাল যে সুবিধাগুলো এখানে দিচ্ছি সেটা হলো যে 5টি টপিক রয়েছে, অর্থাৎ বাংলা, ইংরাজি, সিডিপি এবং পরিবেশ গণিত। এই টপিকগুলো খুব সুন্দর করে এখানে করে দেওয়ার ব্যবস্থা রয়েছে, এবং সঙ্গে সঙ্গে মক টেস্ট হবে। যে টপিকে তোমাদের ক্লাস চলবে সেই টপিকের উপরে মক টেস্ট, এবং এই টপিকগুলো সব সম্পন্ন হয়ে গেলে পরে মক টেস্ট চলবে কন্টিনিউ পরীক্ষার আগ পর্যন্ত। এখান থেকে তোমরা কি কি দেখতে পাবে? সিটেট প্রিভিয়াস ইয়ারের যে সকল কোশ্চেন রয়েছে সেগুলো তোমরা এখান থেকে সলভ করতে পারবে। আর অল যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পেডাগজিক্যাল অ্যানালাইসিস পাবে এই ক্লাসের মধ্যে। টপিক ওয়াইজ ক্লাসেস পাবে, লাইভ এবং রেকর্ড ক্লাস দুটোই তোমরা সুবিধা পাবে, কারণ অনেকে আছে লাইভ ক্লাস করতে পারে না, তারা রেকর্ড ক্লাস দেখতে পাবে একই ক্লাস। আচ্ছা, আর থাকছে ক্লাস টেস্ট, এইগুলো কিন্তু থাকছে। আর এখানে আমরা কয়েকজন শিক্ষক মিলে তোমাদের এই ক্লাসটি করাবো। এখানে যে টোটাল ফিসটা রয়েছে সেটা রয়েছে আপাতত 800 টাকা করে। পরবর্তী সময়ে এই ফিসটা বাড়ানো হতে পারে, এবং প্রথম 3 মাসে এই ফুল পেইডটা করতে পারবে। হ্যাঁ, এবং শর্ত সাপেক্ষে বিশেষ ছাড় রয়েছে। ছাড় বিষয়ে জানার জন্য তোমরা কল করবে 9749135545 এই নম্বরে। স্যার ফ্রান্সিস গ্যালটন তার ল অফ অ্যানস্টাল
ইনহেরিটেন্স এ উল্লেখ করেছেন যে কোনো শিশু তার বৈশিষ্ট্যের অর্ধেক অংশ অর্থাৎ হাফ অংশ পায় তার পিতামাতার কাছ থেকে এবং 1/4 অংশ পায় দাদু দিদিমা শ্রেণীর পূর্বপুরুষদের কাছ থেকে এবং 1/8 পায় তার পূর্ববর্তী বংশধরদের কাছ থেকে। তাহলে একটা শিশু যে সকল বংশগতির বৈশিষ্ট্য নিয়ে আসে সেই বংশগতির বৈশিষ্ট্যগুলো কাদের কাছ থেকে কেমন পায় এখান থেকে মনে রাখবে। এই যে অংশটা বংশগতির সূত্র, প্রাথমিক নিয়ম হলো সাদৃশ্যের নীতি। বংশগতির ক্ষেত্রে কিছু সূত্র আমরা পরিলক্ষিত করি, যার মধ্যে নাম্বার 1 রয়েছে কি সাদৃশ্যের নীতি। এক্ষেত্রে কি প্রত্যেক প্রাণী তার নিজের বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীরই জন্ম দেয় বা জন্ম দিতে সক্ষম। যেমন একজন মানুষের মানব শিশুই জন্ম লাভ করে, এছাড়া একটা পশু জন্ম লাভ করে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি সাদৃশ্যতার নীতির কথা উল্লেখ করতে পারি। আচ্ছা, দ্বিতীয় নিয়ম হলো পার্থক্যের বা বৈচিত্র্যের নীতি। অনেক সময় আমরা দেখি শিশুরা তাদের পিতামাতার মতো হয় না, অর্থাৎ পিতা দেখা গেল অনেক লম্বা বা মা অনেক লম্বা, কিন্তু অনেক সময় দেখা যায় তার যে সন্তান হয় সেই সন্তানটা অনেকটা খাটো বা বেটে। এক্ষেত্রে পার্থক্যের বা বৈচিত্র্যের নীতি আমরা বলতে পারি। তৃতীয় নিয়ম হলো গড় অভিমুখ নীতি। গড় অভিমুখ কি প্রত্যেক মানুষের প্রবণতা গড়ের দিকে যাওয়া, অর্থাৎ ধরো পিতা লম্বা এবং মা হলো বেটে, তাহলে এক্ষেত্রে তাদের যে সন্তান সেই সন্তানদের মধ্যে যে গড় অভিমুখ যে নীতিটা হয় সেটা হলো দুজনার অ্যাভারেজ করে মা এবং বাবার যে অ্যাভারেজ হাইটটা করে যেটা হবে সেটা তার সন্তানের হাইট হতে পারে। এই যে নিয়ম, এই নিয়মটাকে আমরা বলছি গড় অভিমুখ নীতি এবং এটা পরিলক্ষিত হয় বাস্তবের ক্ষেত্রে। চতুর্থ নিয়ম হলো বংশানুক্রমিক সঞ্চালন। বংশানুক্রমিক অর্থাৎ বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো সঞ্চালিত হয়, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চালন হয়। তাহলে যে সকল বৈশিষ্ট্য তারা অর্জন করছে, শিশুরা অর্জন করছে, সেই বৈশিষ্ট্যগুলো পর্যায়ক্রমিকভাবে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চালিত হয়। এটা হলো বংশানুক্রমিক সঞ্চালন। তাহলে এখানে 4টি যে নীতি পেলাম, এক হলো সাদৃশ্যের নীতি, দ্বিতীয় হলো পার্থক্যের বা বৈচিত্র্যের নীতি, তৃতীয় হলো গড় অভিমুখ নীতি এবং চতুর্থ হলো বংশানুক্রমিক সঞ্চালন। এই 4টি বিষয় তোমরা ভালোভাবে মনে রাখবে। মানসিক বৈশিষ্ট্য এবং বংশগতির মধ্যে কি ইন্টার রিলেশন রয়েছে দেখো। অনেক মনোবিদ আছেন যারা মানসিক বৈশিষ্ট্য নির্ণয়ের ক্ষেত্রে কেবলমাত্র বংশগতির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন, তাদের বলা হয় বংশগতিবাদী। বংশগতিবাদী কাদের বলা হয়? বংশগতিকে নিয়ে যারা সমীক্ষা করেন এবং বংশগতির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন তাদেরকেই বলা হয় বংশগতিবাদী। এদের মধ্যে উল্লেখযোগ্য গ্যালটন, কার্ল পিয়ারসন, ডাগডেল এবং গডার্ড টারমান প্রমুখ হলো বংশগতিবাদী। তাহলে এখান থেকে কয়েকজন বংশগতিবাদীর নাম আমরা উল্লেখ করলাম, তোমরা ভালোভাবে দেখে রাখবে এবং মনে রাখবে, মুখস্থ করবে এগুলো। বংশগতিবাদীদের সমীক্ষা, গ্যালটনের একটা সমীক্ষা রয়েছে। গ্যালটন 1869 সালে তার একটা সমীক্ষা বইয়ে লিখেছিলেন হেরিডিটি জেনিয়াস। এই বইতে তিনি লেখেন 977 জন বিখ্যাত ব্যক্তির আত্মীয় স্বজনের মধ্যে জীবন পর্যালোচনা করে দেখেন এদের মধ্যে 536 জন কোনো না কোনো ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাহলে গ্যালটন একটা সমীক্ষা করেছিলেন, কতজনের মধ্যে সমীক্ষা করেছিলেন? 977 জনের মধ্যে সমীক্ষা করেছিলেন। তাহলে সুপ্রতিষ্ঠিত কেন হলো? এখানে বংশগতির কথা এখানে তুলে ধরা হয়েছে। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি বংশগতির একটা এখানে প্রভাব রয়েছে। গডার্ডের সমীক্ষা কি? 1914 সালে গডার্ড কালিকক পরিবারের উপর সমীক্ষা করেন। তাহলে কে কোথায় কত সালে সমীক্ষা করেন এবং এই তোমার বংশগতিবাদী কারা, এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। নেক্সট হলো ডাগডেলের সমীক্ষা। ডাগডেল জিউক নামে এক কয়েদির 5 পুরুষের কুলপঞ্জি সমীক্ষা করে দেখেন যে তার বংশের বেশিরভাগ মানুষ জেলখানার কয়েদি, খুন, চোর ইত্যাদি। তাহলে এক্ষেত্রে বংশগতি একটা বিশেষ প্রভাব ফেলছে আমরা দেখতে পেলাম। টারম্যানের সমীক্ষা, টারম্যান 1000 জন ছেলে মেয়ের বুদ্ধির পরিমাপ করেছিলেন, এখান থেকে একটি সমীক্ষা বার করেছিলেন। তাহলে মোটামুটি আমরা এখানে দেখে নিলাম যে বংশগতিবাদীরা
কারা কিভাবে সমীক্ষা করেছেন। তো এখান থেকে আমাদের জানার দরকার কি, কত সালে সমীক্ষা এবং কিসের উপরে তারা সমীক্ষা করেছিলেন, এবং বংশগতিবাদীদের নামটা আমাদের মনে রাখতে হবে। পরিবেশ বা এনভায়রনমেন্ট, দেখো পরিবেশ বা এনভায়রনমেন্ট কি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে যেসব উদ্দীপক উত্তেজিত করে তার সমবায় হলো পরিবেশ। পরিবেশ বলতে ব্যক্তির জীবনের উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানকে বোঝায়। তাহলে এই প্রভাব বিস্তার করে কোন কোন জিনিস, এক হলো সাংস্কৃতিক প্রভাব বিস্তার করে, দ্বিতীয়ত হলো অর্থনীতি, বৌদ্ধিক এবং নৈতিক, প্রাকৃতিক, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক উপাদানকে এখানে বোঝানো হয়েছে, যেগুলো মানুষের জীবনের উপরে প্রভাব বিস্তার করে। পরিবেশের উপাদানগুলির উৎসগুলি হলো কি, পরিবেশের যে উপাদানগুলো রয়েছে তার উৎস কোথায়, এক হলো পরিবার, প্রতিবেশী, বন্ধুগোষ্ঠী, বিদ্যালয় প্রভৃতি বিষয় থেকে আসে। মনোবিদগণ পরিবেশকে দুইটি ভাগে ভাগ করেছেন, একটা হলো প্রাক ভূমিষ্ঠ পরিবেশ অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার আগে যে পরিবেশ, একটা হলো উত্তর ভূমিষ্ঠ পরিবেশ। এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রাক ভূমিষ্ঠ পরিবেশ কি, অর্থাৎ শিশু যখন জন্মলাভ করেনি সেই সময় পরিবেশটা কি, গর্ভাবস্থায় অর্থাৎ মায়ের গর্ভে যখন শিশু থাকে তখন বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে থাকে, এবং তার যে মা, সেই মা বিভিন্ন রকমের ওষুধ সেবন করে, সেখান থেকে কিন্তু তার ক্রিয়া প্রতিক্রিয়াগুলো বাচ্চাদের মধ্যে দেখা যায়। উত্তর ভূমিষ্ঠ পরিবেশ কি, একটা শিশুর উত্তর ভূমিষ্ঠ অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পরে যে পরিবেশ সে পায় কেমন থাকে, ভূমিষ্ঠ হওয়ার পর যেসব প্রাকৃতিক শক্তি ব্যক্তি জীবনের মৃত্যু পর্যন্ত সক্রিয় থাকে তাকে উত্তর ভূমিষ্ঠ পরিবেশ বলে। যেমন প্রাকৃতিক পরিবেশ, বিদ্যালয় পরিবেশ এবং সামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ, কর্ম পরিবেশ ইত্যাদি। আমরা সাধারণত জন্মানোর পরে যেসব পরিবেশের উপরে যেসব পরিবেশের সঙ্গে আমরা বড় হয়ে উঠছি সেই সকল পরিবেশ এখানে তুলে ধরা হয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছ প্রাক ভূমিষ্ঠ পরিবেশ কি আর উত্তর ভূমিষ্ঠ পরিবেশ কি। আচ্ছা, মানসিক বৈশিষ্ট্য এবং পরিবেশ দেখো, বহু মনোবিদ আছেন যারা বংশগতির গুরুত্বকে একেবারে স্বীকার করেন না। তাদের ধারণা ব্যক্তি জীবনের বিকাশ তাদের পরিবেশ দ্বারা নির্ধারিত হয়, এদের পরিবেশবাদী বলা হয়। অর্থাৎ যারা পুরোপুরি পরিবেশের তত্ত্বকে তুলে ধরেছে বংশগতির ক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে কি, পরিবেশবাদী। পরিবেশবাদীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওয়াটসন, জন লক, ক্যাটেল, স্টারব্রুক এবং বারবারা বাক্স প্রমুখ উল্লেখযোগ্য। তাহলে এখান থেকে তোমরা পরিবেশবাদী মনোবিদদের কথা মনে রাখবে, এই নামগুলো ভালোভাবে জেনে রাখতে হবে। মনোবিদ ওয়াটসন বলেছেন, আমাকে একজন সুস্থ স্বাভাবিক শিশু দিন, আমি ইচ্ছা মতো যে কোনো দিকে তাদের বিকাশ নিয়ন্ত্রণ করে পরিপূর্ণতা এনে দিতে পারি। অর্থাৎ সে পরিবেশের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন, যে একজন সুস্থ স্বাভাবিক শিশুকে দিলে সে কি করতে পারবেন, যে কোনো দিকে তাকে নিয়ে যেতে পারবেন। তাহলে পুরোপুরি এখানে পরিবেশের উপর নির্ভর করছে যে শিশুটি কোন দিকে যাবে। ওয়াটসন এটি বোঝানোর চেষ্টা করলেন এর মাধ্যমে। স্টারব্রুক, ক্যাটেল, বারবারা বাক্স প্রমুখ বংশগতিবাদীদের সমীক্ষার বিরোধিতা করে বিভিন্ন পরীক্ষার দ্বারা বিকাশের ক্ষেত্রে পরিবেশের গুরুত্ব দিয়েছেন এই পরিবেশবাদী গণ। আধুনিক একটি ধারণা রয়েছে যেখানে বলা হচ্ছে যে আধুনিক মনোবিদরা স্বীকার করেছেন ব্যক্তি জীবনের বিকাশ বংশগতি এবং পরিবেশ এই দুই উপাদানের পারস্পরিক ক্রিয়ার দ্বারাই নির্ধারিত হয়। তাহলে একেবারে আধুনিক যারা, তাদের মতে কি, যে এক হলো বংশগতি, দ্বিতীয় হলো পরিবেশ, এই দুটোর ইম্প্যাক্ট বা প্রভাবটা দ্বারাই একটা শিশুর ক্রিয়া সম্পাদিত হয়, অর্থাৎ সেই শিশুটা বেড়ে ওঠে, তার মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এইগুলো বংশগতি প্লাস পরিবেশের উপর নির্ভর করে হয়। এই দুটোকে তুলে ধরেছেন আধুনিক মনোবিদগণ। মনোবিদ আলপোর্ট এর মতে পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব ইজ ইকুয়াল টু কি, হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি গুণ পরিবেশ, এই দুটো ইজ ইকুয়াল টু হলো পার্সোনালিটি। নেক্সট দেখো বংশধারা ও পরিবেশের শিক্ষাগত তাৎপর্য। অর্থাৎ এই যে বংশধারা বা হেরিডিটির কথা জানছি এবং এনভায়রনমেন্ট বা পরিবেশের কথা জানছি, সেই দুটো জিনিস শিক্ষাগত তাৎপর্য কি রয়েছে। ক্ষমতা, গুণাবলী এবং ব্যক্তিত্বের সংরক্ষণের ক্ষেত্রে
ব্যক্তিতে পার্থক্য একটি প্রাকৃতিক ঘটনা। আমরা দেখতে পাই সাধারণত যে বিভিন্ন মানুষ রয়েছে, তারা একে অপরের থেকে আলাদা এবং একে অপরের থেকে বিভিন্ন দক্ষতা সম্পন্ন। তো বংশধারা ও পরিবেশের প্রভাবই এই ব্যক্তিগত পার্থক্যের কারণ। স্বাভাবিকভাবেই শিক্ষাক্ষেত্রে এর বিশেষ তাৎপর্য অনুভূত হয়। তাহলে এখানে বংশধারা 1 আর পরিবেশ 2, এই দুটো জিনিসের তাৎপর্যতার কারণেই কিন্তু এই পার্থক্যটা তৈরি হয় একজনের মধ্যে আর একজনের মধ্যে। শিক্ষক তার কর্মক্ষেত্রে অর্থাৎ পাঠদান এবং শিক্ষণ কর্মসূচি পরিকল্পনায় এই বিষয়ে অর্থাৎ ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জনে সচেষ্ট হবেন। নিম্নোক্ত ক্ষেত্রে তাদের সচেতন হতে হবে। তাহলে কোথায় কোথায় সচেতন হতে হবে দেখো। নাম্বার 1, শিক্ষককে বুঝতে হবে শ্রেণীকক্ষে অধিকাংশ শিক্ষার্থী গড় ক্ষমতা সম্পন্ন হলেও কিছু শিক্ষার্থী আছে যারা অত্যন্ত বুদ্ধিমান, আবার কিছু শিক্ষার্থী আছে যারা নিম্ন বুদ্ধি সম্পন্ন। তাহলে এই কথাটি মনে রেখে তাদেরকে শিক্ষাদান করতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে ডাইভার্স ক্লাসরুমের কথা বলতে পারি, যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে যে বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থীরা থাকে সেক্ষেত্রে সকলের কথা ভেবে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় তাদের লেসন প্ল্যানটা করবেন এবং সেই হিসেবে এসে ক্লাসরুমে পড়াবেন। নাম্বার 2, শিক্ষককে বুঝতে হবে সমস্ত শিশুদের থেকে একই সম্ভাবনা প্রত্যাশা করা উচিত নয়। শিশুদের ক্ষমতা, প্রবণতা, আগ্রহ, মনোভাব, ব্যক্তিত্বের সংরক্ষণ প্রভৃতি বিচার করে প্রত্যাশা স্থির করতে হবে। অর্থাৎ দেখা যায় যে শিক্ষক বা শিক্ষিকাগণ সকল শিক্ষার্থীদের সমান আশা করেন যে এই শিক্ষার্থী ভালো ফল করবে, এমনটা তো নাই হতে পারে, তাই না? কারণ আমরা দেখছি তার বেড়ে ওঠার সাথে সাথে পরিবেশ এবং তার যে বংশগতি সেটা ভীষণভাবে কাজ করছে, তার পার্সোনালিটির উপরে এটা কাজ ইম্প্যাক্ট ফেলছে। তাই এখানে শিক্ষককে বুঝতে হবে যে সকলের কাছ থেকে সমান ডিজার্ভ করা যাবে না। পাশাপাশি প্রতিটি শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলিকে যাতে সর্বোচ্চ মাত্রায় বিকশিত হতে পারে সে ব্যাপারে শিক্ষককে বিশেষ নির্দেশনা দিতে হবে। অর্থাৎ একটা ব্যক্তির শিশুর মধ্যে যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনাগুলি যাতে সহজে সর্বোচ্চ স্তর পর্যন্ত বিকশিত লাভ করতে পারে সেদিকে শিক্ষককে খেয়াল রাখতে হবে। তো মোটামুটি হেরিডিটি এবং এনভায়রনমেন্ট বিষয়টা আমরা দেখলাম আজকের এই ক্লাসের মধ্য থেকে, যে কতটা গুরুত্বপূর্ণ এবং বংশগতি কি, এর ফ্যাক্ট কি, কেমন বংশগতির যে ভাগ রয়েছে সেগুলো দেখলাম, এবং পরিবেশ কি, এবং এই দুটো মিলে শিক্ষার উপরে এদের প্রভাব কি, বংশগতি এবং পরিবেশ শিক্ষার উপরে কি প্রভাব ফেলে আমরা কিন্তু উপসংহারে শেষে দেখলাম। তাহলে তোমরা একটু বিষয়টা ভালোভাবে আর একটু খুঁটিয়ে দেখে নেবে, আর একটু পড়ে নেবে নোটসটি, তোমাদের যখন নোটসটা দেওয়া হবে দেখে পড়ে নেবে। আশা করি এখান থেকে সকল সমস্যার তোমরা সমাধান পেয়ে যাবে। ওকে, তো এই ক্লাসটি এখানে সমাপ্ত করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।